ফখরুল ইসলামকে বক্তব্য রাখতে আমি শুনেছি যে কোরআন সুন্নাহর বাইরে আমরা কিছু করব না। সালাউদ্দিন কথা বলছে ইসলাম ধর্মের বাইরে আমি কিছু করব না। সালাউদ্দিনের বাপ তো মসজিদের ইমাম ছিল। আরো কয়েকজনে বক্তব্য রাখছে, তারা বললো যে ইসলাম ধর্মের বাইরে কিছু করব না। তাহলে এই সংস্কারগুলি করছো না কেন? এগুলি কি ইসলাম ধর্মের বাইরে? আমরা যারা বিরোধী দলে আছি আমরা আপনার শত্রু না, আমরাই হলাম আপনার মিত্র। কারণ আমরা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই। এই বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম, এটা আপনাকে বুঝতে হবে। বেটা নিজের মন্ত্রণালয় কি হচ্ছে জানো না, আর ওইদিকে রিলিফ নিয়ে টাটানি করো। আগে মন্ত্রণালয়টা ঠিকভাবে চালাও। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, কয়েকদিন আগে দেখলাম আপনার অনেকগুলি মন্ত্রী রিলিফ বিতরণের জন্য একটা জায়গায় গেছে। অত্যন্ত দুঃখের বিষয়, এই রিলিফ বিতরণের দায়িত্ব হল ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান এবং মেম্বারের, এবং এটা সুপারভাইজ করবে ইউএনও। এটা মন্ত্রীর কাজ না। মন্ত্রী যদি ইউএনওর কাজ করে, ইউএনও কার কাজ করবে? আপনি আপনার লোকগুলিকে সামাল দেন। এমন এমন লোক নিয়েছেন মন্ত্রিসভায়, তাদের দায়িত্ব কি সেটাও তারা জানে না। ভালো খাওয়া পাইলে সেদিকে ছুটে যায়। এদেরকে বন্ধ করেন। আপনি কি একদিকে বলবেন কৃষ্ণতা সাধন করেন, অন্যদিকে ৫-৭জন মন্ত্রী একসাথে মিলে রিলিফ দেওয়ার জন্য যাচ্ছে। রিলিফ দেওয়াটা সিম্পল। ১০০ বছরের সবচেয়ে বড় ঘূর্ণিঝড় হয়েছিল ১৯৯১ সালে। আমি এককভাবে এটার দায়িত্বে ছিলাম। আমি এই প্রকাশ্যে বলে যাই, সারা রাত্রে আমি ঘুমাই নাই। ২৯ তারিখ রাত্রে সকালে উঠে বেগম জিয়াকে বললাম আমি সংবাদ পেয়েছি এয়ারপোর্টে 10 ফিট পানি হয়েছে। উনি বললেন যে কি করা দরকার? আমাদের একটা হেলিকপ্টার নেন, আপনাকে নিয়ে আমি যাব। হেলিকপ্টার নিয়ে গেলাম, দেখলাম যে সব জায়গায় মৃতদেহ, টেলিফোনের তার বিচ্ছিন্ন, রাস্তায় চলাচল সম্ভব না, গাছপালা সব ভেঙে রাস্তার উপর পড়েছে। আমি উনাকে বললাম এটা আপনার কাজ না, আপনি আমাকে স্টেডিয়ামে নামাই দেন, কালকে আমার কাপড়গুলি পাঠিয়ে দেন। আমি স্টেডিয়ামে নামলাম, অফিসারদেরকে ডাকলাম, বললাম যে যত ড্রাইভার আছে পুলিশে আর্মিতে তাদেরকে নিয়ে আসো, যত ট্রাক যেখানে পাও এগুলি তার বাইর করো, তার বার করে এগুলি স্টার্ট করো, এবং খাদ্য গুদামে এই ট্রাকগুলি লাগাও। প্রত্যেক এলাকায় এলাকায় মোড়ে মোড়ে গিয়ে খাদ্য ডিস্ট্রিবিউট করো। বসার হিসাব, আমাদের হিসাবের কোনো দরকার নাই। আমার মানুষ বাঁচলেই তো হিসাবের দরকার। আমার মানুষ মারা গেলে আমি হিসাব দিয়ে কি করব? ১,২০,০০০ মানুষ মারা গেছিল, কই আমি কোন একজন মন্ত্রীকে তো নিই নাই। আমি কিভাবে করলাম? আনসার এবং পুলিশদেরকে দিয়ে করেছি। মা ছেলেকে দাফন করে নাই, বাপ ছেলেকে দাফন করে নাই। কারণ আপনারা সমুদ্র উপকূলের লোক, যে সমস্ত ডেড বডিগুলি সমুদ্রে থাকে, পানিতে ভিজে যায়, আপনি যদি হাত ধরেন হাত চলে আসবে, আঙ্গুল ধরলে আঙ্গুল চলে আসবে, তাহলে এগুলিকে দাফন করবেন কিভাবে? রেডিওতে গিয়া সবাইকে বললাম, বড় বড় যারা কাপড় ব্যবসায়ী আছে আপনারা কাপড় দিয়ে যান সার্কিট হাউসে। কাপড় দিয়ে গেল, কাপড় কেটে কেটে এই ভাসমান মৃতদেহগুলির নিচে একসাথে করে সবগুলিকে জড়িয়ে, কোনোটাতে 10 জন, কোনোটাতে 20 জন, এইভাবেই তাদেরকে দাফন করা হলো। মাঝে মাঝে সে বলে হাসিনাকে নিয়ে বাংলাদেশে আসবে, প্রবেশ করবে। আমরা তার উদ্দেশ্যে এটাই বলবো, তোমার জন্য আর হাসিনার জন্য ফাঁসির রশি ভালো ঘি দিয়া মালিশ করে আমরা প্রস্তুত রাখবো। এটা শ্বশুর বাড়িও না, বাপের বাড়িও না। যদি ফাঁসির কাস্টে ঝুলতে চাও আসতে পারো। আপনারা জানেন 1947 সালের পর থেকে মুসলিম লীগ ছিল, কিন্তু 1971 সালের পরে মুসলিম লীগের স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। কেউ এই দলকে ধ্বংস করে নাই, বরং আমি যখন বিএনপিতে ছিলাম এদের অনেক নেতাদেরকে বিএনপিতে নিয়ে আসছিলাম, কারণ তারা পার্লামেন্টে পুরানো সংসদ সদস্য ছিল। তাদের ট্রেনিং ব্যতীত বাংলাদেশ সংসদ সদস্যরা সুন্দরভাবে সংসদে কাজ করবে এটা সম্ভব ছিল না। এখন কিন্তু মুসলিম লীগ নাই। অনুরূপভাবে আওয়ামী লীগের স্বাভাবিক মৃত্যুবরণ ঘটেছে। আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে আসবে না। যারা ভিতরে আছে তারা গোপনে গোপনে বিভিন্ন দলে প্রবেশ করে ওই দলের সদস্য পদ নিচ্ছে। ভারত থেকে আপনি দেখছেন প্রতিনিয়ত ভারতে মসজিদ জ্বালাই দিচ্ছে,
মুসলমানদের উপর অত্যাচার করছে, বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য রাখছে। আমরা কিন্তু এতে কান দেব না, কারণ আমরা ওই নবীর অনুসারী, আল্লাহর কোরআন মেনে চলি। অন্যের উপরে ক্ষতি করা আমরা কখনো বরদাস্ত করব না। সুগন্ধু, তুমি যতই লাফালাফি করো, তোমার গুন্ডারা যতই কিছু বলো বাংলাদেশ সম্বন্ধে, আমরা নবীর শিক্ষা এবং আল্লাহর কোরআন থেকে আমরা কখনো বিচ্যুত হব না। আমরা একটা উদ্দেশ্য, একটা আদর্শ, একটা লক্ষ্য নিয়ে 11 দল একসাথে হয়েছি। অনেকে মনে করে আমরা বোধহয় জামাত ইসলামে যোগদান করেছি। অনেক শিক্ষিত লোকেরাও আমাকে জিজ্ঞাসা করে। দুঃখের বিষয় হলো এরা লেখাপড়া করে না, বই পড়ে না। আমরা 11 দল কেন একসাথে হয়েছি? কারণ আমরা চাই এই দেশ থেকে দুর্নীতি বন্ধ হোক, চাঁদাবাজি বন্ধ হোক, মাস্তানি বন্ধ হোক, দখলবাজি বন্ধ হোক, এবং মানুষ ন্যায় বিচার পাক, সুখে শান্তিতে ঘরে বসবাস করুক। আজকে আমরা সেটা দেখছি না। আজকে আপনার মন্ত্রীরা কি শখে যাচ্ছে? খানা খাওয়ার জন্য যাচ্ছে, ভালো খানা দেওয়া বলছে, এই জন্য বেড়াতে যাচ্ছে। বেটা নিজের মন্ত্রণালয় কি হচ্ছে জানো না, আর ওইদিকে রিলিফ নিয়ে টাটানি করো। আগে মন্ত্রণালয়টা ঠিকভাবে চালাও। এখন সবশেষে এটাই বলবো, সুগন্ধু বা তোমার লোকেরা যতই আমাদেরকে উস্কানিমূলক কথা বলে না কেন, আমরা সেদিকে মন দেব না। আমি এখানে ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এক হরিণী আওয়াজ করলো, ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রসুল ফিরে দেখলেন, হরিণী তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা সন্তান এখনো দুধ খাওয়াইতে পারি নাই, কারণ এই ইহুদি আমাকে ধরে রেখেছে। আমার নবী ইহুদির কাছে গেল, বলল তার 2টা সন্তান আছে, দুধ খাওয়াইতে হবে, তুমি ছেড়ে দাও। বলে এরকম একটা সুন্দর সুযোগ, এত বড় একটা শিকার আমি ছেড়ে দিতে পারি না। হুজুর পাক বললেন, আমাকে ওর জায়গায় বন্ধ করে রাখো রশি দিয়ে, হরিণীকে ছেড়ে দাও। বলে আপনি ভুল করছেন, জঙ্গলের হরিণ কখনো আর ফিরে আসবে না। হুজুর পাককে বন্ধ করে রাখলেন, হরিণী ঘরে গেল দুধ খাওয়ানোর জন্য। সন্তানরা জিজ্ঞাসা করলো, মা তুমি এত দেরি করছো কেন? বলতে দেরি করার কারণ হলো আমাকে ইহুদি ধরে রাখছিল এবং ছাড়ছিল না। আমার জায়গায় নবীকে রশি দিয়ে বন্ধ করে রেখেছে এবং আমাকে টাইম দিয়েছে তোমাদেরকে দুধ দিয়ে আবার ফিরে যাওয়ার জন্য। বলে মা, এই অবস্থায় নবীকে বন্ধ রেখে আমরা দুধ খাইতে পারি না। হরিণী 2 ছেলেকে নিয়ে ওই জায়গার জন্য রওনা হলেন। হুজুর পাককে যখন দেখলেন, হুজুর পাক জিজ্ঞাসা করলো, তুমি এই কাজটা কেন করলা? এখন তো তোমার শিশুর জন্য বিপদ ডেকে এনেছো। হরিণীকে জিজ্ঞাসা করলো, কি হলো কি হলো, সবকিছু শুনলো। ইহুদি আশ্চর্য হয়ে গেল, হরিণ কিভাবে ফিরে আসলো। আমার এখানে বলার উদ্দেশ্য হচ্ছে, নবীর কথা পশু বুঝলো, কিন্তু আমাদের সরকার বুঝে না কেন? আমাদের ভাইয়েরা বুঝে না কেন? রহমাতুল লিল আলামিন, এই নবী শুধু মুসলমানদের জন্য না, পৃথিবীর সবকিছুর জন্য এই নবীকে প্রেরণ করা হয়েছে। আপনারা তো সুন্দরভাবে বক্তব্য রেখেছেন। ফখরুল ইসলামকে বক্তব্য রাখতে আমি শুনেছি যে কোরআন সুন্নাহর বাইরে আমরা কিছু করব না। সালাউদ্দিন কথা বলছে, ইসলাম ধর্মের বাইরে আমি কিছু করব না। সালাউদ্দিনের বাপ তো মসজিদের ইমাম ছিল। আরো কয়েকজনে বক্তব্য রাখছে, তারা বললো যে ইসলাম ধর্মের বাইরে কিছু করব না। তাহলে এই সংস্কারগুলি করছো না কেন? এগুলি কি ইসলাম ধর্মের বাইরে? মেহরবানি করে সংস্কারগুলি করে
এই জাতিকে মুক্তি দেন। আমরা যারা বিরোধী দলে আছি আমরা আপনার শত্রু না, আমরাই হলাম আপনার মিত্র। কারণ আমরা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই। এই বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম, এটা আপনাকে বুঝতে হবে। আমি দেখলাম পরশুদিন বোয়ালখালীর থেকে কেবা কারা আপনার বাবা সম্বন্ধে বলছে ওর মাকে নাকি খালা ডেকেছে, ওর অ্যারেস্ট করেন। আপনার বাবা কারো মাকে খালা ডাকে নাই, সুযোগ সুবিধা নেওয়ার জন্য করছে। আরেক ভদ্রলোক ইন্টারভিউ দিয়েছে, বললো যে আমি জিয়াউর রহমানের খুব ঘনিষ্ঠ লোক ছিলাম, বেগম জিয়ার সাথে এটা হয়েছে এটা হয়েছে, এটা আমি সব প্রত্যক্ষদর্শী। এবং নাম বললো মেজর জেনারেল জঞ্জুয়া। ওই গাদার বাচ্চা বোঝা উচিত ছিল মেজর জেনারেল জঞ্জুয়া বলে বাংলাদেশে কেউ ছিল না, লেফটেন্যান্ট কর্নেল জঞ্জুয়া ছিল, যাকে 25 তারিখ রাত্রে আমাদের সিপাহীরা হত্যা করেছিল। সুতরাং এখন আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, বিভিন্ন দলে বিভিন্নভাবে আপনাকে প্রলোভিত করার জন্য বক্তব্য রাখবে, আপনাকে তৈলমর্দন করবে। এদের থেকে সাবধান। আমরা কিন্তু 11 দল তৈলমর্দনকারী দল না। আমরা যেটা সঠিক সেটাই বলবো। মেহেরবানি করেন, এই দেশের লোকের প্রতি দয়া করেন, আল্লাহ আল্লাহ রসুলের পথে নির্দেশিত পথে চলেন। শুধু মক্কা সনদ বললে হবে না, ওটা কাজে লাগাইতে হবে। মানুষ কি চায় সেটা বুঝতে হবে। মানুষ চায় সংস্কার, সংস্কারগুলি শেষ করেন, জনগণকে মুক্তি দেন, দেশটা সুন্দরভাবে চলুক। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পলিটি হওয়ার আগে যদি রাষ্ট্র হয়, সেই রাষ্ট্র গঠনটা আসলে ভালো হয় না। জাতিগত খাইসলত যদি না বদলায়, তাহলে যা কিছু নতুন তাহাকে পুরাতন বলিয়েই মনে হইবে। 71-এ একটা মুক্তির লড়াইতে যাচ্ছেন, একটা নতুন দেশ বানাবেন, সেই দেশটা আসলে কিভাবে শাসন করবেন? আপনি স্বাধীনতার ঘোষণাপত্র ছাড়া মোটা দাগে কোনো গভর্নিং ডকুমেন্ট নাই আমাদের মুক্তির লড়াইতে। তো এখন এই জন্য যেটা হয়েছে, 71 সালে যখন শেখ মুজিব দেশে ফিরে আসলেন, উনি যদি অস্থায়ী সরকার ওনাকে প্রেসিডেন্ট বানিয়েছে, উনি কিন্তু প্রেসিডেন্ট শপথ নেন নাই, উনি দায়িত্ব নিয়েছেন। তারপরে দেখেন, যেই মানুষটা গণতন্ত্রের জন্য 13-14 বছর লড়াই করে জেল খেটেছেন, সেই মানুষটা 73 সালে একটা বকাওয়াজ নির্বাচন করলেন, যেখানে 293টা সিট আওয়ামী লীগ পাইল। লুটতরাজ, দখলবাজি, মানে ব্যালটিং, স্টাফিং, যা যা করা যায় একটা 2 নম্বর নির্বাচনের, তার সব কিছু করেছেন। বঙ্গভবনে গিয়ে শেখ মুজিব প্রেসে বললেন, আজ থেকে বাংলাদেশে কোনো অপোজিশন নাই। অথচ ঠিক 3 বছর আগের 70-এর নির্বাচনে যুদ্ধটা কেন হইল? সিম্পলি একটা নির্বাচনকে কেন্দ্র করে, যে আমরা আমাদের লেজিটিমেসি এই দেশের মানুষ আওয়ামী লীগ নামক দলটাকে দিয়েছে টু গভর্ন। পাকিস্তানি শাসক গোষ্ঠী তাকে ক্ষমতা হ্যান্ড ওভার করছে না। একটা সিম্পল পলিটিক্যাল কোশ্চেন। এই কোশ্চেনের রেসপন্সে দেখেন, যাদের নেতৃত্বে লড়াইটা হয়েছে তারা 72-73-এ এসে জাতিকে আসলে কি দেখাইলো। যেই মানুষটা 13-14 বছর জেল খাটলেন, সে বাংলাদেশে গুমকে উদ্বোধন করলেন, জহির রায়হানকে গুম করে। বাংলাদেশের রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলের এই পুরাতন খাইসলতটা বদলায় না কেন, সেটা বোঝার চেষ্টা করতেছি। যে তারা অনেক কিছু ওয়াদা দেয়, অনেক কিছু বলে, কিন্তু করে না কেন দিন শেষে শেষ পর্যন্ত। এইটা আসলে আমার কাছে কোনো উত্তর নাই। আমরা আলোচনাটা শুরু করি আর কি। এটা হচ্ছে ওই যে আমরা যখন দেশের বাইরে ছিলাম, তখন যেটা আপনার স্টুডেন্টরা মেসে করে থাকতাম, তো শাওন ভাইয়ের মনে থাকার কথা, তো রাতের বেলা কাজ টাজ করে বাসায় এসে ডক্টর নাবিলেও ছিলেন, তো আমরা রান্নাঘরে যাইতাম আর আলোচনা করতাম যে আসলে কি রান্না বান্না করব, কোনটা রান্না করলে কি অবস্থা, কি খাওয়া যাবে। অনেকক্ষণ 1-2 ঘন্টা গেজায় টেজায়, পরে বাইরে থেকে হট উইংস কিনে আয় না, ডোনাট টোনাট কিনে আয় না, খায় দেয় ঘুমাই গেছে তোমার কি। তো বাংলাদেশের পলিটিশিয়ানদের এই খাইসলত রাজনৈতিক দল, প্রফেসর আব্দুর রাজ্জাক তার বইতে কিছু লিখেছেন, যারা পড়েছেন ওনার পিএইচডি থিসিস পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া, অ্যান্ড এইটা সিস্টেম্যাটিক অ্যান্ড সিমটোম্যাটিক বোথ এই সাবকন্টিনেন্টাল পুরো সাউথ এশিয়ান পলিটিক্সের কালচারের মধ্যে আছে। অনেক মানে হেফটি আইডিয়ালসের কথা বলবে, লট অফ প্রমিসেস অ্যান্ড প্লেজেস শুড বি মেড টু দ্য নেশন, ইয়েট আনইমপ্লিমেন্টেড।
তো এই খাইসলতের সমাধান মানে গোড়ার জায়গাটা আমি বোধ করছি দুই তিনটা জায়গা হতে পারে। এখানে অনেক একাডেমিকরা আছেন, জুরিসপ্রুডেন্সের জায়গা থেকেও দেখতে পারেন যে সমস্যাটা কোথায়। একটা হচ্ছে পলিটি হওয়ার আগে যদি রাষ্ট্র হয়, সেই রাষ্ট্র গঠনটা আসলে ভালো হয় না। আমার মনে আছে, যেটা আমি বারবার বলি, যে স্কটিশ রেফারেন্ডামের সময় আমরা লন্ডনে ছিলাম, তো স্কটল্যান্ড তার রেফারেন্ডাম যদি ইয়েস হয়, মানে স্কটল্যান্ড যদি স্বাধীন হয়, তারা বিতর্ক করছে যে গাড়ি এখন যেভাবে বাম পাশ থেকে চলে ইউনাইটেড কিংডমে, স্বাধীন স্কটল্যান্ডে গাড়ি কি বাম পাশ থেকেই চলবে। এখন যারা প্রচণ্ড এন্টি ইংল্যান্ড, আপনারা লোকাল পলিটিক্স বুঝলে বুঝবেন আর কি, যে এন্টি ওয়েস্টমিনিস্টার একটা ভাইব আছে স্কটল্যান্ডে, তো তারা তাদের অনেক আর্গু করেছে যে না, আমরা যেহেতু স্বাধীনই হচ্ছি, তাহলে যা কিছু রানীর আমরা তার কোনোটা করব না। তখন কার্টুন আঁকা হইল, যে আপনারা জানেন যে চশমাটা আমরা যে পরি, এই চশমাটা তো আমরা ফোল্ড করি আবার ডানে বামে এটা ঘোরায়। তখন কার্টুনে জিজ্ঞেস করতেছে, রানী তো চশমাটা ডানে বামে ফোল্ড করেন এবং ওই চশমাটা পরেন, স্বাধীন স্কটল্যান্ডের নাগরিকরা চশমাটা কিভাবে ফোল্ড করবেন? এইটা নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল, তারা কি চশমাটা বদলে দেবেন কিনা। তাহলে এটার মোদ্দা কথা হচ্ছে, তাদের একটা পুরো স্কটিশ রেফারেন্ডামের পুরো স্মারক বের করেছে, স্বাধীন স্কটল্যান্ড দেখতে কীরকম হবে প্রত্যেকটা জিনিস। কারণ স্কটিশদের স্বাধীন রাষ্ট্র নাই, কিন্তু তার কিন্তু পলিটি আছে, তার কিন্তু স্বাধীন সত্তা আছে, নাগরিক সত্তা আছে। কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষের যদি হাজার হাজার বছরের ইতিহাস দেখেন, আমরা মোটা দাগে সবাই এই সাবকন্টিনেন্টে, সাউথ এশিয়াতে যারা আছি, গত 80 বছর ধরে সেলফ রুল করছি। এর বাইরে কিন্তু হাজার হাজার বছর ধরে আমাদেরকে বাইরে থেকে লোকজন এসে শাসন করেছে। এই জন্য আমাদের গায়ের রঙের ভিতরে, আমাদের শরীরের সাইজের ভিতরে, আমাদের চোখে, আমাদের নাকে, আমাদের কানে, আমাদের কথা বলার, আমাদের অঙ্গভঙ্গি, কোনো কিছুতে কোনো সিমিলারিটিস নাই। সোনার বাংলা হচ্ছে এমন একটা বাংলা যেখানে আপনি নিউ ইয়র্ক খুঁজে পাবেন, একটা মেল্টিং পট, যে তার চেহারার ভিতরে আপনি কাউকে কাউকে দেখলে মনে হবে তিনি স্প্যানিশ, কাউকে কাউকে দেখলে মনে হবে যে ওনাকে তো উনি শ্রীলঙ্কা থেকে আসছেন, আসলে আফ্রিকা থেকে আসছেন, কাউকে কাউকে দেখলে হবে উনি আরব। আপনি টোটাল একটা ক্যাওটিক সিচুয়েশন পাবেন এখানে। সেই জন্য এই যে পলিটি হয়ে ওঠার যে একটা সিমিলারিটি, একটা কনজেনিয়াল মানে অর্গানিক ডেভেলপমেন্ট যেটা লাগে, সেটা আসলে আমাদের মধ্যে হয় নাই। না হওয়ার কারণে যেটা হয়েছে, সাডেনলি আমি রাষ্ট্র পেয়েছি, কিন্তু আপনি যারা রাষ্ট্র পেয়েছে, আমি 60-এর দশকের তর্কগুলো বোঝার চেষ্টা করেছি, যে আপনি 71-এ একটা মুক্তির লড়াইতে যাচ্ছেন, একটা নতুন দেশ বানাবেন, সেই দেশটা আসলে কিভাবে শাসন করবেন। আপনি স্বাধীনতার ঘোষণাপত্র ছাড়া মোটা দাগে কোনো গভর্নিং ডকুমেন্ট নাই আমাদের মুক্তির লড়াইতে। তো এখন এই জন্য যেটা হয়েছে, 71 সালে যখন শেখ মুজিব দেশে ফিরে আসলেন, উনি যদিও অস্থায়ী সরকার ওনাকে প্রেসিডেন্ট বানিয়েছে, উনি কিন্তু প্রেসিডেন্ট শপথ নেন নাই, উনি দায়িত্ব নিয়েছেন। তারপরে দেখেন, যেই মানুষটা গণতন্ত্রের জন্য 13-14 বছর লড়াই করে জেল খেটেছেন, সেই মানুষটা 73 সালে একটা বকাওয়াজ নির্বাচন করলেন, যেখানে 293টা সিট আওয়ামী লীগ পাইল। লুটতরাজ, দখলবাজি, মানে ব্যালটিং, স্টাফিং, যা যা করা যায় একটা 2 নম্বর নির্বাচনের, তার সব কিছু করেছেন। বঙ্গভবনে গিয়ে শেখ মুজিব প্রেসে বললেন, আজ থেকে বাংলাদেশে কোনো অপোজিশন নাই। অথচ ঠিক 3 বছর আগের 70-এর নির্বাচনে যুদ্ধটা কেন হইল? সিম্পলি একটা নির্বাচনকে কেন্দ্র করে, যে আমরা আমাদের লেজিটিমেসি এই দেশের মানুষ আওয়ামী লীগ নামক দলটাকে দিয়েছে টু গভর্ন, পাকিস্তানি শাসক গোষ্ঠী তাকে ক্ষমতা হ্যান্ড ওভার করছে না। একটা সিম্পল পলিটিক্যাল কোশ্চেন। এই কোশ্চেনের রেসপন্সে দেখেন, যাদের নেতৃত্বে লড়াইটা হয়েছে, তারা 72-73 এসে জাতিকে আসলে কি দেখাইলো। যেই মানুষটা 13-14 বছর জেল খাটলেন, সে বাংলাদেশে গুমকে উদ্বোধন করলেন, জহির রায়হানকে গুম করে। তারপরে হচ্ছে সিরাজ শিকদারকে ক্রসফায়ারে দিয়ে ক্রসফায়ারকে উদ্বোধন করলেন, যিনি পুরো পাকিস্তান আমলে মানে পত্রিকা নিষেধ করা, কমিউনিস্ট পার্টিকে ব্যান করা, এগুলোর বিরুদ্ধে লড়াই করেছেন, মিছিল মিটিং করেছেন। তিনি সকল রাজনৈতিক দল নিষেধ করে, নিষেধাজ্ঞা দিয়ে ব্যান করে, কমিউনিস্ট পার্টিকে নিয়ে 3-4টা দল মিলে আপনার বাকশাল করলেন, 4th সংবিধান করলেন, সংশোধনী করলেন। তিনি প্রেসিডেন্ট পদে আসতেছেন, প্রধানমন্ত্রী হইতেছেন, প্রেসিডেন্ট হইতেছেন। ইজ জাস্ট এ ক্যাওয়াস।
উইদিন হিমসেলফ, তার মনস্তত্ত্বে চিন্তা করে দেখেন। তাহলে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে কি ছিল? বলা ছিল যে রাষ্ট্র 3টা মূলনীতির উপরে পরিচালিত হবে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। তার কোনটা আসলে উনি গভর্নিং প্রিন্সিপাল আকারে ইমপ্লিমেন্ট করলেন? উনি সেনাবাহিনীর প্যারালাল মিলিশিয়া বাহিনী তৈরি করলেন, যেই মিলিশিয়া বাহিনীগুলো ইন্ডিয়ান ট্রেনিংয়ে, টাকায়, রয়ের প্যাট্রোনেজে হয়েছে। মুজিব বাহিনী, রক্ষী বাহিনী, তাদেরকে ইনডেমনিফাই করলেন। এক্স্যাক্টলি র্যাবকে এবং আলাদা আলাদা এই যে ল এনফোর্সমেন্ট এজেন্সির যে চরিত্র ডক্টর নাবিলা তার লেখায়, তার বক্তব্যে রিপিটেডলি বলছে, বক্তব্য আকারে এক্স্যাক্টলি প্রত্যেকটা কাজ করলেন। কিন্তু এগুলোর বিরুদ্ধে কিন্তু উনি পাকিস্তান আমলে এগুলোর বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, গ্রেফতারের বিরুদ্ধে মিছিল করেছেন। তাহলে এখন এই মনস্তত্ত্বটা, এই যে বাঙালি মানুষ মানে নীরজ সি চৌধুরীর কাছে ফিরে যাওয়া ছাড়া তো এইটার মানে এই ক্রাইসিসটা আসলে বোঝা মুশকিল, যে আসলে সমস্যাটা কোথায়, আমাদের খাসলতের প্রবলেমটা কোথায়। কেন আমরা ওয়াদা দিয়ে ওয়াদা রাখি না? সকল রাজনৈতিক দল, এখান থেকে আমরা ছোট যারা রাজনৈতিক দল আমরাও বাইরে আছি ব্যাপারটা তা না, আমরা সবাই। ইটস এ ন্যাশনাল ক্রাইসিস এবং ইটস এ কালচারাল ক্রাইসিস। ইটস মোর অফ এ কালচার দ্যান পলিটিক্যাল ক্রাইসিস ইটসেলফ। তো সেই জায়গাতে আমার মনে হয় রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের এইটার গোড়া খোঁজাটা জরুরি। তা না হলে যেটা হচ্ছে যে আমরা বারবার যেই ওয়াদাগুলো করছি সেগুলো আসলে কেন বরখেলাপ করছি। দেখেন, স্বাধীনতার ঘোষণাপত্রে পরিষ্কার করে মানবিক মর্যাদার কথা বারবার বলা আছে। এখন যেই মানুষটাকে আপনি অধিকার দিচ্ছেন না তাকে আপনি মর্যাদা কিভাবে দিলেন? বেসিক কোয়েশ্চেন। পুলিশ কমিশন হবার কথা হইল না, কারণ আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা একটা জবাবদিহিতার মধ্যে আনতে চেয়েছিলাম। শরীফ ভাই কমিশনের কথা বলেছেন, আমরা পুলিশ কমিশন হলে সেটার ফরমেশন নিয়ে আলোচনাতে একমত হতে পারলাম না। বেসিক কোয়েশ্চেন, যেটার দ্বারা এবং কাদের কারণে একমত হইতে পারছি না, যারা এটার দ্বারা সবচেয়ে বেশি ভিকটিম হয়েছেন। এবং দ্যাটস দ্য আইরনি অফ দ্য ট্র্যাজেডি অফ দ্য নেশন। যেই জিনিস যাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, স্টকহোম সিনড্রোমের মতো অবস্থা হয়েছে, যে আমি মেনে নিয়েছি এটাই আমার নিয়তি, তাহলে পরিবর্তন দরকার নাই, এটাই নিয়তি, আমি করব, আমাকেও করবে। আমি আবার হয়তো 5 বছর পরে প্রস্তুতি নিচ্ছি, এরপরে আমি ঘুরে ফিরে আসলে আবার করব। তাহলে এই কাঠামোগত মনস্তত্ত্ব এবং রাজনৈতিক সত্তা বদলের নামকে আমরা দিয়েছিলাম নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট, যে এই রাষ্ট্রকে বদলে দেবার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। এখন সেইটার বেসিক ফাউন্ডেশনটা কিভাবে শুরু হবে? প্রত্যেকটা রাষ্ট্রের ফাউন্ডেশন তৈরি হয় তার ক্ষমতা কাঠামোকে আলাদা করা, জবাবদিহিতা তৈরি করা এবং প্রতিষ্ঠান তৈরি করা। ওয়াই নেশনস ফেইল, ড্যারেন আচমোগলু এবং রবিনসনের লেখা যে বই, আপনার তার দুইজন ইকোনমিস্ট আমেরিকান, তারা নোবেল পুরস্কার পেয়েছে 24-এ, তারা পরিষ্কার করে বলেছে যে একটা নেশন কেন ফেইল করে, এবং দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে আরব বিশ্ব, আফ্রিকার বহু দেশের কাঠামোগত অ্যাসেসমেন্ট করে তারা বোঝার চেষ্টা করছে যে আসলে একটা জাতি কেন ধনী হয়, একটা জাতি কেন আবার গরিব হয়, ভেঙে যায়। সম্পত্তির কারণে, তারাই প্রশ্ন করছে বইতে, সম্পত্তির কারণে হয়, অবমাননার কারণে হয়। কঙ্গো, সিয়েরা লিওন, এইসব দেশে আপনার পাহাড় আছে, আপনার গোল্ডের, ডায়মন্ডের পাহাড় আছে। আপনারা চিটাগং হিল ট্র্যাক্সে যেভাবে মাটির পাহাড় দেখছেন, এইসব দেশে মাটির উপরে নিচে ডায়মন্ডের, গোল্ডের পাহাড় আছে। তাহলে সেই মানুষগুলো যুদ্ধ করছে কেন? সারাদিন গরিব কেন, অভাব কেন, দুর্ভিক্ষ কেন? উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে দেখেন, একই রাষ্ট্র, একই জিওগ্রাফিতে আছে, একই ফার্টাইল ল্যান্ড, একই কালচার, একই সব কিছু, ভাষা, ধর্ম, সব কিছু এক। একজন G8-এর সদস্য, আর একজন হচ্ছে অভাব অনটনের দুর্ভিক্ষে আছে। কারণ কোথায়? পার্থক্যটা কোথায়? মধ্যপ্রাচ্যে দেখেন, সাউথ আমেরিকাতে দেখেন, খুবই ফার্টাইল ল্যান্ড, জমি জমা আছে, সম্পত্তি আছে, তাহলে রাষ্ট্র হয়ে উঠতেছে না কেন? এই ইনস্টিটিউশন বিল্ডিংয়ের ব্যাপারই হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টিজের প্রচণ্ড হীনমন্যতা। তারা কেন যেন মনে করে যে তারা আসলে অমর হইতে চায়, তারা হচ্ছে পিরামিড হইতে চায়, তারা মমি হইতে চায়, তারা শেষ করতে চায় না নিজেদেরকে। এই যে একটা অমরত্ব, এই দেবতা হবার ধারণাই কিন্তু শেখ মুজিবকে বাকশাল করিয়েছে। শেখ মুজিবের নেতৃত্বে প্রথম ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি হয়েছে। এই অমরত্বের ধারণার কারণে কিন্তু 4000 কোটি টাকা গরিব দেশের টাকা দিয়ে শেখ মুজিবের পরিবারের মূর্তি বানানো হয়েছে। এই অমরত্বের কারণে কিন্তু হাসিনা বিদায় নিতে চায় নাই। এই অমরত্ব হচ্ছে রাষ্ট্রকে, রাষ্ট্রের রাজনৈতিক দল এবং ব্যক্তিকে নাগরিক সত্তা আকারে বিল্ড করতে দিচ্ছে না, ইনস্টিটিউশন তৈরি করতে দিচ্ছে না।
তাই আজকে রাজনৈতিক দল আকারে, কর্মী আকারে আমাদের এই তর্কটা, আলাপটা তোলা দরকার। আমাদের যারা গার্ডিয়ান আছেন, মুরব্বীরা আছেন, তারাও আমাদেরকে বলা দরকার যে সমস্যাটা কোথায়, সংকটটা কোথায়। কয়দিন পরে এনসিপি ক্ষমতায় আসলে কি আমাদেরকে এই একই আলোচনা এনসিপিকে নিয়ে করতে হবে? এবি পার্টি ক্ষমতায় আসলে কি কয়দিন পরে একই সমালোচনা এবি পার্টিকে নিয়ে করতে হবে? কারণ জাতিগত খাইসলত যদি না বদলায়, তাহলে যা কিছু নতুন তাহাকে পুরাতন বলিয়েই মনে হইবে। ধন্যবাদ সবাইকে।